কেন? আমি তো পুরোটাই করছি তোমার জন্য, আমাদের কারোর জন্য তো কিছু করি নাই মা। আমি এখনই সব অনেককে জানাচ্ছি। বৃষ্টি বস, বস। তুই অনেককে কিছু জানাবি না, এই মুহূর্তে অনেককে কল দিবি না। কি বলছো বাবা? কেন বুঝতে পারছিস না? মেঘলা, মেঘলা সালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও যদি জানতে পারে না, তাহলে সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। কিন্তু বাবা, এটা এটা তো ঠিক না, বলো। আর তুই বুঝিস না? অনেক যদি জানতে পারে তার সন্তান পরিবর্তনের হাত আমাদের আছে, তাহলে কি ওর তোর সাথে সম্পর্ক রাখবে? তোকে স্ত্রী হিসাবে মানবে? বল, চিরজীবনের জন্য তোর সাথে অনেক সম্পর্ক শেষ করে দেবে। কথাটা মাথায় রাখিস। গরিবের রাজপুত্র ৩৯ কবে প্রকাশ পাবে তা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। অনেক কি সত্যিই বাবা হয়েছে? মেঘলার কোলে কি ছেলে সন্তান এসেছে নাকি মেয়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বৃষ্টির বাবা কেন মেঘলার নবজাতক সন্তানকে সবার কাছ থেকে লুকিয়ে ফেললেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখছেন গরিব ঘরের রাজপুত্র ৩৯ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। গল্পের শুরুতেই হাসপাতালের সামনে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে অনিক। তার চোখে মুখে ভয়, উৎকণ্ঠা আর হাজারো প্রশ্ন। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ, ভেতরে চিকিৎসকেরা মেঘলাকে নিয়ে ব্যস্ত। বাইরে দাঁড়িয়ে অনিক শুধু একটাই প্রার্থনা করে, মেঘলা এবং তার সন্তান যেন সুস্থ থাকে। অন্যদিকে পরিবারের সবাই হাসপাতালে উপস্থিত থাকলেও তাদের আচরণে স্পষ্ট অস্বস্তি। কেউ যেন কিছু লুকিয়ে রাখছে। বিশেষ করে বৃষ্টির বাবা বারবার ফোনে কথা বলতে থাকেন। তার কথাবার্তা শুনে মনে হয় বড় কোনো সিদ্ধান্ত তিনি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। কিছুক্ষণ পর চিকিৎসক বেরিয়ে এসে জানান, মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। এই খবর শুনে অনেক আনন্দে চোখের জল ধরে রাখতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয়, সন্তানকে সঙ্গে সঙ্গে অনেকের কোলে দেওয়া হয় না। চিকিৎসকেরা জানান, কিছু আনুষ্ঠানিক পরীক্ষা বাকি রয়েছে। এই সুযোগে বৃষ্টির বাবা নিঃশব্দে নবজাতককে অন্য একটি কক্ষে নিয়ে যান। সেখানে আগে থেকেই একজন বিশ্বস্ত নার্স অপেক্ষা করছিলেন। তিনি নার্সকে বলেন, কিছু সময়ের জন্য যেন শিশুটির কথা কাউকে না জানানো হয়। নার্স অবাক হলেও পরিস্থিতি বুঝে চুপ থাকেন। এদিকে অনেক বারবার জানতে চায় তার সন্তান ছেলে না মেয়ে, কিন্তু কেউই স্পষ্ট উত্তর দেয় না। এই রহস্য আরও গভীর হতে থাকে। দর্শকদের মনে প্রশ্ন জাগে, আসলে কি হয়েছে? মেঘলার জ্ঞান ফিরলে সে প্রথমেই তার সন্তানের কথা জানতে চায়, কিন্তু তাকে বলা হয় শিশুর কিছু পরীক্ষা চলছে। মেঘলা বিশ্বাস করলেও তার মনের ভেতর অজানা এক অশান্তি কাজ করতে থাকে। অন্যদিকে বৃষ্টির বাবা একা বসে অতীতের কিছু ঘটনা মনে করতে থাকেন। তিনি যেন এমন একটি সত্য জানেন যা প্রকাশ পেলে দুই পরিবারের জীবন বদলে যেতে পারে। তাই তিনি আপাতত শিশুটিকে আড়ালেই রাখতে চান। অনিক এদিকে হাসপাতালের প্রতিটি কক্ষে খোঁজ নিতে শুরু করে। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সবাই যেন তার কাছ থেকে সত্য লুকাচ্ছে। কিন্তু কেন? পর্বের শেষ মুহূর্তে দেখা যায়, দূর থেকে এক নার্স শিশুটিকে কোলে নিয়ে একটি নির্জন কক্ষে প্রবেশ করছেন। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন বৃষ্টির বাবা। তার মুখে উদ্বেগ, কিন্তু চোখে যেন একটি কঠিন সিদ্ধান্তের ছাপ। হাসপাতালের করিডোরে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। অনিকের মনে তখন একটাই প্রশ্ন, কেন তাকে নিজের সন্তানকে দেখতে দেওয়া হচ্ছে না? সে চিকিৎসকদের কাছে বারবার জানতে চাইলেও সবাই একই উত্তর দেয়, আরেকটু অপেক্ষা করুন। অন্যদিকে মেঘলাও অস্থির হয়ে ওঠে। একজন মা হিসেবে সে তার নবজাতককে একবার বুকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু প্রতিবারই তাকে বলা হয় শিশুর কিছু পরীক্ষা এখনও বাকি। কথাগুলো শুনে মেঘলার মনে সন্দেহ তৈরি হতে শুরু করে। এদিকে বৃষ্টির বাবা হাসপাতালের একটি নির্জন কক্ষে প্রবেশ করেন। সেখানে শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে। তিনি কিছুক্ষণ শিশুটির দিকে তাকিয়ে থাকেন। তার চোখে জল, মুখে গভীর চিন্তার ছাপ। তিনি ধীরে ধীরে বলেন, তোমাকে কিছু সময়ের জন্য লুকিয়ে রাখতেই হবে, না হলে বড় বিপদ নেমে আসবে। এই কথাটি একজন নার্স দূর থেকে শুনে ফেলেন, কিন্তু পুরো বিষয়টি বুঝতে না পেরে তিনি কাউকে কিছু বলেন না। অনিক আর অপেক্ষা করতে না পেরে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে খোঁজ নিতে শুরু করে। তখনই সে দূর থেকে দেখতে পায় বৃষ্টির বাবা একটি কক্ষ থেকে দ্রুত বেরিয়ে আসছেন।
অনিকের মনে সন্দেহ আরও বেড়ে যায়। সে সেই কক্ষের দিকে এগোতেই একজন কর্মচারী তাকে থামিয়ে দেয়। ওদিকে পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। সবাই জানতে চান আসলে কি লুকানো হচ্ছে, কিন্তু বৃষ্টির বাবা কাউকেই কোনো উত্তর দেন না। তিনি শুধু বলেন, আর কিছুক্ষণ ধৈর্য ধরুন। রাত বাড়তে থাকে। মেঘলা চুপচাপ শুয়ে থাকলেও তার চোখে ঘুম নেই। হঠাৎ সে পাশের কক্ষে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সেই কান্না শুনে তার বুক কেঁপে ওঠে। সে বিছানা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু চিকিৎসকেরা তাকে বিশ্রাম নিতে বলেন। এদিকে অনেক সিদ্ধান্ত নেয়, আর অপেক্ষা নয়। সে সত্য জানবেই। ঠিক তখনই একজন নার্স গোপনে তার কাছে এসে বলে, আপনি যেটা ভাবছেন বিষয়টা তার থেকেও অনেক জটিল, তবে এখনই সব বলতে পারছি না। নার্সের এই কথায় অনিক আরও অবাক হয়ে যায়। তার মনে হতে থাকে কেউ ইচ্ছা করেই সত্য আড়াল করছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় বৃষ্টির বাবা একটি গুরুত্বপূর্ণ নথি হাতে নিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন। দূরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন রহস্যময় ব্যক্তি নেমে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। তাদের কথোপকথন শোনা যায় না, কিন্তু বোঝা যায় নবজাতককে ঘিরে বড় একটি রহস্য সামনে আসতে চলেছে। হাসপাতালের বাইরে রহস্যময় সেই ব্যক্তির সঙ্গে বৃষ্টির বাবার কথোপকথন শেষ হতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। লোকটি একটি খাম তার হাতে দিয়ে বলে, এই কাগজগুলো নিরাপদে রাখবেন। সময় না আসা পর্যন্ত কেউ যেন এগুলো না দেখে। বৃষ্টির বাবা গম্ভীর মুখে মাথা নাড়লেন। তার চোখে স্পষ্ট উদ্বেগ। মনে হচ্ছিল তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যার প্রভাব পুরো পরিবারের ওপর পড়বে। এদিকে অনিক হাসপাতালের সিসিটিভি কন্ট্রোল রুমে যাওয়ার চেষ্টা করে। সে জানতে চায় তার সন্তানকে কোথায় নেওয়া হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ জানায় অনুমতি ছাড়া ফুটেজ দেখানো সম্ভব নয়। এতে অনিকের সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে মেঘলা বারবার একই প্রশ্ন করতে থাকে, আমার সন্তান কোথায়? একবার শুধু তাকে দেখতে দিন। তার চোখের পানি দেখে পরিবারের সবাই কষ্ট পেলেও কেউই স্পষ্ট কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই সেই নার্স, যিনি আগের দিন সবকিছু দেখেছিলেন, মেঘলার কাছে এসে আস্তে করে বলেন, আপনার সন্তান সুস্থ আছে, কিন্তু কিছু মানুষ তাকে লুকিয়ে রেখেছে। এই কথা শুনে মেঘলা বিস্মিত হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে অনিককে খবর দিতে বলে। অনিক এসে সব শুনে রাগে ফেটে পড়ে। সে বৃষ্টির বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপনি কেন আমার সন্তানকে লুকিয়ে রেখেছেন? আমি কি সত্য জানার অধিকার রাখি না? বৃষ্টির বাবা কিছুক্ষণ নীরব থাকেন। তারপর ধীরে ধীরে বলেন, আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। এখন সব সত্য বলা যাবে না। অনিক এই উত্তর মেনে নিতে পারে না। সে দৃঢ় কণ্ঠে বলে, যে সত্য আমার পরিবারকে নিয়ে, সেটা জানার অধিকার আমার আছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের সবাই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ বৃষ্টির বাবার সিদ্ধান্তকে সমর্থন করে, আবার কেউ অনিকের পাশে দাঁড়ায়। ঠিক সেই সময় একজন চিকিৎসক এসে জানান, নবজাতকের সব পরীক্ষার ফল স্বাভাবিক এসেছে, অর্থাৎ শিশুটি সম্পূর্ণ সুস্থ। তাহলে তাকে লুকিয়ে রাখার কারণ কি? পর্বের শেষ দৃশ্যে দেখা যায় একটি ছোট্ট কম্বলে মোড়ানো নবজাতককে কোলে নিয়ে একজন নার্স হাসপাতালের একটি নির্জন কক্ষ থেকে বের হচ্ছেন। দূর থেকে অনিক সেই দৃশ্য দেখে তার দিকে দৌড় দেয়, কিন্তু ঠিক তখনই লাইট নিভে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। আলো ফিরে আসতেই দেখা যায় নার্স এবং শিশুটি দুজনেই সেখানে নেই। হাসপাতালের করিডোরে হঠাৎ আলো নিভে যাওয়ার ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কয়েক সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে এলেও যে নার্স নবজাতককে কোলে নিয়ে যাচ্ছিলেন, তিনি আর সেখানে নেই। অনিক চারদিকে ছুটতে শুরু করে। তার মুখে একটাই কথা, আমার সন্তান কোথায়? মেঘলাও খবরটি শুনে কান্নায় ভেঙে পড়ে। একজন মা হিসেবে সে আর নিজেকে সামলাতে পারে না। সে হাসপাতালের বেড ছেড়ে করিডোরে চলে আসে। চিকিৎসকেরা তাকে বারবার বিশ্রাম নিতে বললেও সে কারও কথা শোনে না। এদিকে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা সব গেট বন্ধ করে দেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু হয়। কিন্তু অবাক করার বিষয়, যেই কয়েক মিনিটে আলো নিভেছিল, সেই সময়ের ভিডিও রেকর্ডিংও দেখা যাচ্ছে না। যেন পরিকল্পনা করেই সবকিছু করা হয়েছে।
অনিক এবার সরাসরি বৃষ্টির বাবার সামনে গিয়ে দাঁড়ায়। রাগে কাঁপতে কাঁপতে সে বলে, আপনি যদি সত্য না বলেন তাহলে আমি পুলিশের কাছে যাব। বৃষ্টির বাবা গভীর নিঃশ্বাস ফেলে বলেন, আমি তোমার শত্রু নই অনিক। আমি এমন একজনকে আটকানোর চেষ্টা করছি যে এই শিশুর ক্ষতি করতে পারে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিকে, তার নাম তিনি এখনও প্রকাশ করেন না। ঠিক তখনই একজন নিরাপত্তারক্ষী দৌড়ে এসে জানায়, হাসপাতালের পেছনের গেট দিয়ে একটি কালো গাড়ি দ্রুত বেরিয়ে গেছে। গাড়ির নম্বর পুরোপুরি দেখা না গেলেও শেষের 3টি সংখ্যা নোট করা হয়েছে। অনিক আর এক মুহূর্ত দেরি না করে সেই গাড়ির খোঁজে বেরিয়ে পড়ে। তার সঙ্গে যায় 2 জন বিশ্বস্ত বন্ধু। অন্যদিকে বৃষ্টির বাবাও নিজের গাড়িতে উঠে একই দিকেই রওনা দেন। এতে বোঝা যায় তিনিও জানেন গাড়িটি কোথায় যেতে পারে। এদিকে হাসপাতালে একা বসে মেঘলা নিজের সন্তানের জন্য দোয়া করতে থাকে। তার বিশ্বাস অনিক যেখানেই থাকুক সে তাদের সন্তানকে খুঁজে বের করবেই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় শহরের বাইরে একটি পুরনো বাড়িতে একজন অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। শিশুটি শান্তভাবে ঘুমিয়ে আছে। তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয়। লোকটি দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে বিস্ময়ে বলে ওঠে, তুমি এখানে কিভাবে এলে? সেই ব্যক্তির মুখ তখনও দর্শকদের দেখানো হয় না। রহস্য আরও গভীর হয়ে ওঠে। পুরনো বাড়ির দরজা খুলতেই রহস্য আরও ঘনীভূত হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখ প্রথমে দেখা যায় না, শুধু শোনা যায় তার দৃঢ় কণ্ঠ, আজ আর কাউকে লুকিয়ে রাখা যাবে না। সত্য প্রকাশের সময় এসে গেছে। ঘরের ভেতরে শিশুটিকে কোলে নিয়ে থাকা ব্যক্তি কিছুটা ভয় পেয়ে যায়। সে চারদিকে তাকিয়ে নিশ্চিত হতে চায় যে কেউ তাদের অনুসরণ করেনি। কিন্তু বাইরে তখন একটি গাড়ির শব্দ শোনা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই অনিক সেখানে পৌঁছে যায়। বাড়ির সামনে বৃষ্টির বাবার গাড়িও এসে থামে। দুজন একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে তারা একই জায়গায় এসেছে। অনিক কোনো সময় নষ্ট না করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। চারদিকে খুঁজতে খুঁজতে সে একটি ছোট ঘরের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে তার বুক কেঁপে ওঠে। দরজা খুলতেই সে দেখে ছোট্ট একটি দোলনায় একটি নবজাতক ঘুমিয়ে আছে। অনিক ধীরে ধীরে শিশুটিকে কোলে তুলে নেয়। আনন্দ আর আবেগে তার চোখ ভিজে যায়। সে বারবার বলতে থাকে, বাবা, আমি এসে গেছি। ঠিক তখনই বৃষ্টির বাবা ঘরে প্রবেশ করেন। তিনি অনিককে থামিয়ে বলেন, একটু অপেক্ষা করো, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। অনিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আর কি বাকি আছে? বৃষ্টির বাবা শান্ত গলায় বলেন, আমি তোমার সন্তানের ক্ষতি করতে চাইনি, বরং তাকে বাঁচানোর জন্যই লুকিয়ে রেখেছিলাম। কিছু মানুষ এই শিশুকে ব্যবহার করে তোমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, তাই বাধ্য হয়েই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। অনিক কিছুক্ষণ চুপ করে থাকে। তার রাগ ধীরে ধীরে কমতে শুরু করে। তবে সে বলে, আপনি যদি শুরুতেই সত্যটা বলতেন তাহলে এত ভুল বোঝাবুঝি হতো না। এদিকে হাসপাতালে মেঘলার কাছে সুখবর পৌঁছে যায় যে শিশুটি নিরাপদে আছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং অনিকের ফেরার অপেক্ষায় থাকে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালের দিকে ফিরছে। কিন্তু দূরে একটি কালো গাড়ির ভেতর থেকে একজন অচেনা ব্যক্তি পুরো ঘটনাটি নজর রাখছে। তার মুখে রহস্যময় হাসি। সে নিজের মনে বলে, অনিক যখন শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালে ফিরছিল তখন তার মুখে অনেকদিন পর স্বস্তির হাসি দেখা যায়। কিন্তু সেই হাসির আড়ালেও ছিল এক অজানা আশঙ্কা। কারণ সে বুঝতে পারছিল রহস্য এখনও শেষ হয়নি। হাসপাতালে পৌঁছাতেই মেঘলা কান্নাভেজা চোখে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে। দীর্ঘ অপেক্ষার পর সন্তানের মুখ দেখে সে আবেগে ভেঙে পড়ে। অনিকও স্ত্রী ও সন্তানকে একসঙ্গে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। পরিবারের সবাই আনন্দে মেতে উঠলেও বৃষ্টির বাবার মুখে এখনও চিন্তার ছাপ। তিনি জানতেন যে বিপদের কথা তিনি এতদিন লুকিয়ে রেখেছিলেন সেটি এখনও পুরোপুরি কেটে যায়নি। ঠিক তখনই হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী এসে জানায়, বাইরে একটি কালো গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে থাকা লোকটি বারবার হাসপাতালের দিকে তাকিয়ে আছে।
অনিক জানালার পাশে গিয়ে তাকাতেই গাড়িটি দ্রুত সরে যায়। নম্বরটি স্পষ্ট দেখা না গেলেও তার মনে হয় এই গাড়িটি আগে পুরনো বাড়ির আশেপাশে ছিল। এদিকে বৃষ্টির বাবা অবশেষে পরিবারের সবাইকে নিয়ে একটি কক্ষে বসেন। তিনি বলেন, আজ আমি সব বলতে পারব না, কিন্তু এতটুকু জানিয়ে রাখি, এই শিশুর জন্মের খবর কিছু মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তারা এই খবরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। তাই আমি কয়েক ঘণ্টার জন্য শিশুটিকে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছিলাম। অনিক এবার শান্তভাবে বলেন, আপনি ভুল করেছেন, কিন্তু আপনার উদ্দেশ্য যদি সত্যিই আমাদের রক্ষা করা হয়, তাহলে আমি বিষয়টি বোঝার চেষ্টা করব। মেঘলাও বলেন, পরের বার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানাবেন। আমরা অন্ধকারে থাকতে চাই না। বৃষ্টির বাবা মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করেন। সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও নতুন এক রহস্য সামনে আসে। হাসপাতালের একজন কর্মচারী একটি খাম এনে অনিকের হাতে দেন। খামের ওপর শুধু লেখা, সত্য জানতে চাইলে এই চিঠি পড়ো, কিন্তু সাবধান, এরপর আর আগের মতো জীবন থাকবে না। অনিক ধীরে ধীরে খামটি খুলে ভেতরের কাগজ বের করে। প্রথম লাইন পড়তেই তার মুখের রং বদলে যায়। সে অবিশ্বাসের চোখে কাগজটির দিকে তাকিয়ে থাকে। মেঘলা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি লেখা আছে? অনিক কোনো উত্তর দেয় না। সে শুধু চিঠিটি শক্ত করে ধরে জানালার বাইরে তাকিয়ে থাকে। ঠিক তখনই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ব্যক্তি মোবাইলে একটি কল করে হাসতে হাসতে বলে, প্রথম ধাপ শেষ, এবার সত্য সামনে আসবে। অনিকের হাতে ধরা সেই চিঠিতে আসলে কি লেখা ছিল? রহস্যময় ব্যক্তিটি কে? আর এই নতুন সত্য কি অনিক ও মেঘলার সুখের সংসার আবারও ঝড়ের মুখে ঠেলে দেবে? অনিকের হাতে থাকা চিঠিটি দেখে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। মেঘলা বারবার জানতে চায় চিঠিতে কি লেখা আছে, কিন্তু অনিক কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে চিঠিটি খুলে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, তোমরা ভাবছ সব শেষ হয়ে গেছে, কিন্তু আসল সত্য এখনো সামনে আসেনি। যে মানুষটিকে তোমরা সবচেয়ে বেশি বিশ্বাস করো, সেই মানুষই একটি বড় গোপন সত্য লুকিয়ে রেখেছে। সেই সত্য প্রকাশ পেলে তোমাদের পুরো পরিবার বদলে যাবে। চিঠিটি পড়ে অনিকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে কারো নাম না নিয়ে শুধু বলে, এটা কি আমাদের মধ্যে কাউকে নিয়ে লেখা? বৃষ্টির বাবা চিঠিটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়েন। তারপর গম্ভীর কণ্ঠে বলেন, যে এই চিঠি পাঠিয়ে থাকুক, সে আমাদের ভয় দেখাতে চাইছে। ঠিক তখনই হাসপাতালের একজন কর্মচারী এসে জানায়, সিসিটিভি ফুটেজের একটি অংশ উদ্ধার করা গেছে। সবাই দ্রুত মনিটরের সামনে জড়ো হয়। ভিডিওতে দেখা যায়, আলো নিভে যাওয়ার কয়েক সেকেন্ড আগে একজন মুখোশ পরা ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকেছিল। কিন্তু আলো ফিরে আসার আগেই সে অদৃশ্য হয়ে যায়। তার পরিচয় বোঝা যায় না। অনিক দৃঢ়ভাবে বলে, যে হোক, এবার তাকে খুঁজে বের করব। এদিকে মেঘলা নিজের সন্তানের পাশে বসে থাকে। ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে সে মনে মনে প্রতিজ্ঞা করে, কোনো বিপদই আর তার পরিবারকে আলাদা করতে পারবে না। অন্যদিকে সেই রহস্যময় ব্যক্তি একটি পরিত্যক্ত গুদামে বসে দেয়ালে টানানো অনিক ও মেঘলার একটি ছবির দিকে তাকিয়ে থাকে। তার সামনে আরও কয়েকটি কাগজ ছড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলে, এত সহজে তোমাদের সুখী হতে দেব না। ঠিক তখনই তার মোবাইলে একটি কল আসে। ওপাশ থেকে কেউ বলে, সব প্রস্তুত, পরের পরিকল্পনা শুরু করা যাবে। লোকটি রহস্যময় হাসি দিয়ে উত্তর দেয়, এবার এমন একটা সত্য প্রকাশ করব, যা শুনে সবাই অবাক হয়ে যাবে। এদিকে হাসপাতালে চিকিৎসক এসে জানিয়ে দেন যে মেঘলা ও নবজাতক দুজনই সম্পূর্ণ সুস্থ। পরদিন তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এই খবর শুনে পরিবারের সবাই কিছুটা স্বস্তি পেলেও অনিকের মনে চিঠির কথাগুলো ঘুরপাক খেতে থাকে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, গভীর রাতে হাসপাতালের করিডোরে একজন অচেনা ব্যক্তি নিঃশব্দে হাঁটছে। তার হাতে একটি ছোট্ট বাক্স। সে মেঘলার কেবিনের দরজার সামনে এসে বাক্সটি রেখে দ্রুত সেখান থেকে চলে যায়। সকালে দরজা খুলতেই অনিক বাক্সটি দেখতে পায়। বাক্সের ওপর বড় অক্ষরে লেখা, এটি খুললেই সত্যের প্রথম দরজা খুলবে। অনিক বাক্সটির দিকে তাকিয়ে থাকে। ভেতরে কি আছে
তা জানার আগ্রহে সবার নিঃশ্বাস যেন আটকে যায়। সকালের আলো ফুটতেই অনেক দরজার সামনে রাখা রহস্যময় বাক্সটির দিকে তাকিয়ে থাকে। পরিবারের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মেঘলার বুক ধড়ফড় করছে। সে আস্তে করে বলে, সাবধানে খোলো। কে জানে এর ভেতরে কি আছে। অনিক ধীরে ধীরে বাক্সটির ঢাকনা খুলে। ভেতরে কোনো বিপজ্জনক জিনিস নয়, বরং একটি পুরনো ছবি, একটি চাবি এবং একটি ছোট্ট চিঠি রাখা। চিঠিতে লেখা ছিল, যদি পুরো সত্য জানতে চাও তাহলে আজ সন্ধ্যা 7টায় পুরনো চৌধুরী বাড়িতে এসো। একা আসবে। কাউকে সঙ্গে আনলে সত্য চিরদিনের জন্য হারিয়ে যাবে। চিঠিটি পড়ে সবাই অবাক হয়ে যায়। মেঘলা অনিককে একা যেতে নিষেধ করে। কিন্তু অনিক বুঝতে পারে, এই রহস্যের শেষ না করলে তাদের পরিবার কখনো শান্তিতে থাকতে পারবে না। এদিকে বৃষ্টির বাবা ছবিটি হাতে নিয়ে গভীরভাবে তাকান। হঠাৎ তার মুখের রং বদলে যায়। তিনি ছবির একজন মানুষকে চিনতে পারেন। কিন্তু কিছু বলার আগেই ছবিটি আবার অনিকের হাতে তুলে দিয়ে বলেন, সময় হলে সব জানতে পারবে। অনিক আর দেরি না করে সিদ্ধান্ত নেয়, সে সন্ধ্যায় সেই পুরনো চৌধুরী বাড়িতে যাবে। তবে কাউকে না জানিয়ে নয়। সে গোপনে পুলিশের একজন পরিচিত কর্মকর্তাকেও বিষয়টি জানিয়ে রাখে, যাতে প্রয়োজনে সাহায্য পাওয়া যায়। সন্ধ্যা নামতেই অনেক নির্ধারিত জায়গায় পৌঁছে যায়। বাড়িটি অনেক বছর ধরে পরিত্যক্ত। চারদিকে নীরবতা। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখে, একটি টেবিলের ওপর একটি লণ্ঠন জ্বলছে। হঠাৎ অন্ধকার থেকে একটি কণ্ঠ ভেসে আসে, আমি জানতাম তুমি আসবে, অনিক। অনিক চারদিকে তাকিয়ে বলে, তুমি কে? কেন আমাদের পরিবারকে নিয়ে এই খেলা খেলছ? লোকটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই বাইরে বজ্রপাত হয় এবং লণ্ঠনের আলো নিভে যায়। কয়েক সেকেন্ড পরে আলো জ্বলতেই দেখা যায়, লোকটি আবার অদৃশ্য। টেবিলের ওপর শুধু একটি ডায়েরি পড়ে আছে। অনিক ডায়েরিটি খুলতেই প্রথম পাতায় বড় অক্ষরে লেখা দেখতে পায়, মেঘলার সন্তানের জন্মের আসল রহস্য। ঠিক তখনই বাইরে থেকে দরজা জোরে বন্ধ হয়ে যায়। অনিক বুঝতে পারে, সে ফাঁদে পড়েছে। বিঘ্ন কণ্ঠে বললেন, অনিক, তুমি কোথায়? তারা কি তোমাকে খুঁজে পেয়েছে? অনিক বলল, না, আপাতত নিরাপদ আছি। কিন্তু বেশিক্ষণ এক জায়গায় থাকা যাবে না। সাইমা চৌধুরী বললেন, ফাইলটি খুব সাবধানে রেখো। ওটার ভেতর এমন তথ্য আছে যা প্রকাশ হলে অনেকের মুখোশ খুলে যাবে। ঠিক তখনই ফোনের লাইন কেটে গেল। অনিকের মনে সন্দেহ হল, এটা কি নেটওয়ার্কের সমস্যা, নাকি কেউ ইচ্ছা করে সংযোগ বিচ্ছিন্ন করেছে। সে দ্রুত ভবন থেকে বেরিয়ে একটি নির্জন পার্কে গেল। বেঞ্চে বসে আবার ফাইল খুলতেই একটি ছোট খাম চোখে পড়ল। আগে এত তাড়াহুড়োর মধ্যে খামটি তার নজরে আসেনি। খাম খুলতেই বেরিয়ে এল একটি পুরনো ছবি। ছবিতে ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন সাইমা চৌধুরী। তাদের পাশে আরেকজন ব্যক্তি, যার মুখের অর্ধেক অংশ ছেঁড়া। ছবির পেছনে লেখা, সত্য একদিন ফিরে আসবেই। অনিক বিস্মিত হয়ে ছবিটি দেখছিল। তখনই তার কাঁধে একজন হাত রাখল। চমকে উঠে পেছনে তাকাতেই সে দেখল, একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ধীরস্বরে বললেন, তুমি অনিক, তাই তো? অনিক অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? বৃদ্ধ হালকা হাসলেন, তোমাকে খুঁজতেই আমি বহু বছর ধরে অপেক্ষা করছি। অনিকের কৌতূহল আরও বেড়ে গেল। আপনি কে? বৃদ্ধ চারপাশে তাকিয়ে নিচু স্বরে বললেন, এখানে কিছু বলা যাবে না। যারা তোমার পিছু নিয়েছে তারা আমাদেরও নজরদারি করছে। আমার সঙ্গে চলো। অনিক কিছুক্ষণ দ্বিধায় পড়ল। কিন্তু তার মনে হল, এই মানুষটির কাছেই হয়তো সেই উত্তর রয়েছে যা এতদিন ধরে সে খুঁজছে। সে বৃদ্ধের সঙ্গে হাঁটতে শুরু করল। কিন্তু তারা বুঝতেই পারল না, দূরে দাঁড়িয়ে থাকা একজন অচেনা ব্যক্তি মোবাইল ফোনে তাদের ছবি তুলে কারো কাছে পাঠিয়ে দিল। কয়েক সেকেন্ড পরই সেই ব্যক্তির ফোনে একটি বার্তা এল, অনিককে কোনোভাবেই সত্যের কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। অনিক তখনও জানে না, তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এখনই শুরু হতে চলেছে। বৃদ্ধ লোকটির সঙ্গে অনিক দ্রুত শহরের কোলাহল ছেড়ে একটি নির্জন বাড়িতে পৌঁছাল।
চারপাশে নীরবতা। দরজা বন্ধ করে বৃদ্ধ বললেন, এখন তুমি নিরাপদ, কিন্তু বেশি সময় নয়। যারা তোমাকে খুঁজছে তারা খুব কাছাকাছি পৌঁছে গেছে। অনিক আর অপেক্ষা করতে পারল না। আপনি কে? আর আমার সম্পর্কে এত কিছু জানেন কিভাবে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন। আমার নাম রহমান। বহু বছর আগে আমি সাইমা চৌধুরীর পরিবারের বিশ্বস্ত কর্মচারী ছিলাম। নিজের চোখে অনেক ঘটনা দেখেছি, কিন্তু তখন সত্য প্রকাশ করা সাহস পাইনি। অনিক ডায়েরিটি হাতে নিল। প্রতিটি পাতায় লেখা এমন সব ঘটনা যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। রহমান বললেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছড়ানো হয়েছে তার বেশিরভাগই সাজানো। আসল অপরাধীরা নিজেদের বাঁচাতে তোমাকে ব্যবহার করেছে। অনিক বিস্ময়ে বলল, তাহলে সাইমা চৌধুরী এতদিন আমাকে সব সত্য বলেননি কেন? রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিনি তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন। সত্য জানলে তোমার জীবন আরও বড় বিপদে পড়বে, এটা তিনি জানতেন। ঠিক তখনই বাইরে একটি গাড়ির শব্দ শোনা গেল। রহমান জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আতঙ্কিত হয়ে বললেন, ওরা এসে গেছে। অনিক দ্রুত ডায়েরি ও ফাইল ব্যাগে ঢুকিয়ে নিল। বাড়ির দরজায় জোরে ধাক্কা পড়তে শুরু করল। দরজা খুলে দাও, পালানোর চেষ্টা করো না। অনিক রহমানকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল। অন্ধকার গলিপথ পেরিয়ে তারা একটি পুরনো গুদামে গিয়ে লুকাল। ঠিক সেই সময় অনিকের ফোনে আবার সাইমা চৌধুরীর কল এল। অনিক, তুমি যেখানে আছো সেখান থেকে এখনই বেরিয়ে যাও। আমি জানতে পেরেছি তোমাদের অবস্থান ফাঁস হয়ে গেছে। অনিক অবাক হয়ে বলল, কিন্তু এটা জানল কে? সাইমা চৌধুরী কয়েক সেকেন্ড নীরব থেকে বললেন, আমাদের খুব কাছের একজন বিশ্বাসঘাতক আছে। সে প্রতিটি খবর শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে। এই কথা শুনে অনেক স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল শত্রু শুধু বাইরে নয়, তাদের ভেতরেও রয়েছে। ঠিক তখনই গুদামের বাইরে ভারী পায়ের শব্দ ভেসে এল। রহমান ফিসফিস করে বললেন, ওরা আমাদের খুঁজে পেয়েছে। অনেক চারদিকে তাকিয়ে পালানোর পথ খুঁজতে লাগল, কিন্তু এবার মনে হচ্ছিল চারদিক থেকেই তারা ঘিরে ফেলেছে। গুদামের বাইরে পায়ের শব্দ ক্রমেই বাড়ছিল। অনিক বুঝতে পারল আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা ভেতরে ঢুকে পড়বে।